আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা রাখছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আলোর প্রতিফলন চ্যাপ্টারটার কিছু বেসিক ক্লাস করাবো। আশা রাখছি তোমরা যদি ঠিকমতো ক্লাসগুলো করো তোমরা এই অধ্যায়টা শিখতে পারবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। চলো শুরু করছি। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রতিফলন বা রিফ্লেকশন। প্রতিফলন কাকে বলে? স্যার, আলোকরশ্মি যখন সরল পথে চলতে থাকে, তার চলার পথে যদি দ্বিতীয় কোনো মাধ্যমে বাধা পায়, বাধা পেয়ে আলোকরশ্মি যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন এই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিফলন। মানে আলোক রশ্মি সঞ্চালনের পথে বা চলাচলের পথে দ্বিতীয় কোনো মাধ্যমে যদি বাধা পায়, বাধা পেয়ে আলোক রশ্মি যদি আবার আগের মাধ্যমে ফিরে আসে, তখন তাকে আমরা বলবো আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। এবার আসো প্রতিফলনের সূত্র। স্যার, প্রতিফলনের দুইটা সূত্র আছে। প্রথম যে সূত্রটা সেটা একদম সিম্পল একটা সূত্র, ভালো করে খেয়াল করো, তোমরা পারবে, কঠিন লাগবে না, একদম ইজি করে চিন্তা করো। মনে করো এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, আর এটা এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, আর এটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দুতে আমি একটা লম্ব টানবো, এটা হচ্ছে লম্ব। ওকে, আচ্ছা আমি আবার আঁকছি, এটা দেখো একটু। স্যার, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, ওকে, এটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দুতে আমি একটা লম্ব টানলাম, এই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব, আর এটা হচ্ছে আপতিত রশ্মি। স্যার, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আলোক রশ্মি মাধ্যমে আসছে, বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে গেল। এন ও এন প্রাইম এটাকে নর্মাল বা অভিলম্ব বলে। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণে আনত থাকে সেটাকে বলা হয় আপতন কোণ, যেটাকে থেটা আই দ্বারা প্রকাশ করা যায়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেটা আই, ইনসিডেন্স থেকে আইটা আসছে আর কি। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে থেটা আর দ্বারা প্রকাশ করা যাবে, এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো বলা হচ্ছে প্রথম সূত্রটা, মানে জাস্ট প্রথম সূত্রটা কি আমার সাথে সাথে লিখতে পারো যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র, একই সমতলে থাকবে, মানে এরা একই সমতলে থাকবে। দেখো না, আমার স্ক্রিনটা একটা সমতল, এই স্ক্রিনের মধ্যে এটাও আছে, এটাও আছে, মানে এ ও আছে, এ ও, আবার ও এনও আছে, ও বিও আছে, তারা একই সমতলের মধ্যে স্ক্রিনটার মধ্যে আছে, দেখা যাচ্ছে। এটাকে আমরা প্রথম সূত্র বলবো, মানে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। এবার আসো প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা আমরা একটু দেখব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। এই থেটা আই হচ্ছে আপতন কোণ, থেটার হচ্ছে প্রতিফলন কোণ, এই দুইটা পরস্পর সমান হবে। যে আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান, এটাকে আমরা সেকেন্ড ল বলবো। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র প্রতিফলনের। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। এবার আসো শোষণ।
শোষণ এই পার্টটা তোমরা কি করবা, তোমরা বই থেকে একটু পড়ে নিবা, পড়লে তোমরা বুঝতে পারবে এটা অনেক ইজি একটা পার্ট। তোমাদের মেন বই থেকে একটু রিডিং করে নিবা। চলো এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে দর্পণ বা আয়না। দর্পণ কাকে বলে? স্যার মাথায় রাখবা, দর্পণ হতে গেলে তোমাকে কয়েকটা ব্যাপার, দর্পণ বোঝার আগে তোমাদেরকে একটু কয়েকটা বিষয় বলি। সেটা হচ্ছে আসলে প্রতিফলন। প্রতিফলন তো কিছুক্ষণ আগে আমি পড়লাম, তবে প্রতিফলন দুই প্রকার। প্রতিফলনের কিছু প্রকার আছে। প্রতিফলন হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। আরেকটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। স্যার প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। এখন প্রশ্ন হচ্ছে নিয়মিত প্রতিফলন আসলে কারা? চলো আমরা নিয়মিত প্রতিফলন একটু দেখি। স্যার মনে করো এগুলো হচ্ছে আপতিত রশ্মি। স্যার এগুলো আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই যে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। বলা হচ্ছে আলোক রশ্মি দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো যদি একে অপরের সমান্তরাল থাকে, প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো যদি পরস্পর সমান্তরালে থাকে, তখন তাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। অর্থাৎ আলোক রশ্মি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি যদি একে অপরের সমান্তরালে থাকে, তখন তাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত প্রতিফলন কি? মনে করো এখানে একটা অ্যাব্রো কি রাখছি, এটা মানে দর্পণ বা একটা প্রতিফলক পৃষ্ঠ রাখছি। সেক্ষেত্রে দেখা গেল আলোক রশ্মি এদিকে আসছে, এদিকে চলে গেল, একটা দিকে আসছে, একটা দিকে চলে গেছে, মানে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর কি নেই, সমান্তরাল নেই। এটাও প্রতিফলিত রশ্মি, এটাও প্রতিফলিত রশ্মি, একটা সমান্তরাল নেই, তখন সেটাকে আমরা বলবো অনিয়মিত প্রতিফলন। প্রতিফলন কি তোমরা জানো? আলোক রশ্মির সঞ্চালনের পথে দ্বিতীয় কোনো মাধ্যমে যদি বাধা পায়, দ্বিতীয় মাধ্যমে যদি বাধা পেয়ে সে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন তাকে আমরা বলবো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত বা রেগুলার, আর এটা হচ্ছে অনিয়মিত বা ইরেগুলার রিফ্লেকশন। আসো নিয়মিত প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি সঞ্চালনের পথে দ্বিতীয় মাধ্যমে বাধা পেয়ে প্রতিফলিত রশ্মি যদি পরস্পর সমান্তরাল রশ্মি গুচ্ছে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত প্রতিফলন হচ্ছে আলোক রশ্মি কোন একটা মাধ্যমে সঞ্চালনের পর দ্বিতীয় মাধ্যমে যদি বাধা পায়, দ্বিতীয় মাধ্যমে বাধা পেয়ে সেটা যদি আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, ফিরে আসার পর প্রতিফলিত রশ্মিগুলো যদি একে অপরের সমান্তরাল না থাকে, তখন সেটাকে আমরা বলবো অনিয়মিত প্রতিফলন। এবার আমি এই জিনিসটা বলার কারণ হচ্ছে তোমাদেরকে দর্পণ বোঝানো। দর্পণ আসলে কাকে বলে বা দর্পণ জিনিসটা কি? আসো দর্পণ আসলে কি, বা দর্পণ বা মিরর বা আয়না এটা কি? স্যার একটা প্রতিফলক পৃষ্ঠ, এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, তবে সেটাকে মসৃণ হতে হবে। কি তবে মসৃণ হতে হবে। একটা প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন ওই মসৃণ পৃষ্ঠকে বা ওই মসৃণ প্রতিফলক পৃষ্ঠকে আমরা দর্পণ বলবো। বুঝতে পারছো? তাহলে দর্পণ কাকে বলে? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। অর্থাৎ কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয়, কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন সেটাকে আমরা বলবো দর্পণ। বুঝতে পারছো? আসো দর্পণ আসলে কয় প্রকার? দর্পণ হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে সমতল দর্পণ, সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। আবার গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান উত্তল দর্পণ, উত্তল দর্পণ। নাম্বার টু হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ। বুঝতে পারছো? তাহলে দর্পণ কাকে বলে? কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন তাকে আমরা দর্পণ বলি। দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ।
চলো এবার আমরা সমতল দর্পণ সম্পর্কে একটু জানি। সমতল দর্পণ, সমতল দর্পণ। স্যার সমতল দর্পণ কাকে বলে? দেখো, কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয়, কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন সেটাকে আমরা বলবো সমতল দর্পণ। যেমন আমরা সচরাচর যে মেকআপ করার সময় আমাদের নিজেদের চেহারা দেখার সময় একটা দর্পণের সামনে দাঁড়াই, সেটা আসলে সমতল দর্পণ। ওকে, এবার আসো গোলীয় দর্পণ কাকে বলে? স্যার গোলীয় দর্পণ খুব ইম্পর্টেন্ট, এটা গোলীয় দর্পণ। আচ্ছা, গোলীয় দর্পণ আসলে কি? কোনো গোলকের অংশ যদি মসৃণ হয়, কোনো গোলকের অংশ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন সেটাকে আমরা বলবো গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে? কোনো গোলকের অংশ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। স্যার গোলীয় দর্পণ বোঝার জন্য তোমাকে বেশ কিছু বিষয় ভালো করে বুঝতে হবে। স্যার আমি একটা গোলক নিলাম, খুব ভালো করে খেয়াল করে, এখানে আমি জাস্ট একটা গোলক নিয়েছি। তো এখানে যে গোলকটা নিলাম সেটাকে আমি জাস্ট কেটে ফেললাম, এই যে এভাবে কেটে ফেললাম। স্যার আমি যে গোলকটা এখানে নিয়েছি সেই গোলকের অবশ্যই একটা কি আছে? কেন্দ্র আছে। এটা হচ্ছে সেই গোলকের কেন্দ্র, বুঝতে পারছো? সেই গোলকের কেন্দ্র হচ্ছে এটা। মনে করো আমি এই গোলকের এই অংশে আমি প্রলেপ লাগিয়ে দিয়েছি, জাস্ট প্রলেপ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এটা মুছে দিলাম। আমি আরেকটা লাইন তোমাকে দেখাচ্ছি। ওকে, এটা স্যার দেখো, আমি জাস্ট এটা বোঝানোর সুবিধার জন্য তোমাকে রাখলাম যে আমি এই অংশটা কেটে নিলাম, এই অংশটা কেটে নিয়েছি। তারপর তার বাইরের সাইডে আমি কি করলাম? প্রলেপ লাগালাম। তাহলে ভিতরের সাইডে, বাইরের সাইডে যদি প্রলেপ লাগানো হয়, তাহলে ভিতরের সাইডটা আয়না হিসেবে কাজ করবে, এদিকে তোমার চেহারা দেখা যাবে। এদিকে প্রলেপ দেখা দিলে এটা একটা তুমি যদি একটা আয়না বা মিরর খুলে দেখো, দেখবে যে এক পাশে প্রলেপ দেওয়া, অন্য পাশে তুমি তোমার চেহারা দেখতে পাও। তেমনি এই গোলকের এই যে অংশটা, তার এক পাশে আমি প্রলেপ দিয়েছি, তো অন্য পাশে তুমি তোমার চেহারা দেখতে পাবে। দেখো, এই যে কোনো গোলকের অংশ, এটা একটা গোলকের অংশ, এই গোলকের অংশ না, এই গোলকের অংশটা হচ্ছে এটা এবি, এই বিটা হচ্ছে এই গোলকের অংশ। তার এক পাশটা প্রলেপ দেওয়া, অন্য পাশটা মসৃণ, মানে এই সাইডটা প্রলেপ দেওয়া, এই সাইডটা মসৃণ। তাহলে এই সাইডটাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, মানে এই সাইডের মধ্যে আলোর কি ঘটবে? নিয়মিত প্রতিফলন ঘটবে এই সাইডটা। তখন এই অংশটাকে আমরা বলবো গোলীয় দর্পণ। এখন এই গোলীয় দর্পণ কিন্তু এই গোলকেরই অংশ। তো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার একটা কেন্দ্র থাকে, তার যে কেন্দ্রটা আছে এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। আবার এই গোলীয় দর্পণে একটা মধ্যবিন্দু আছে, এই গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু সেটাকে বলা হয় মেরু। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? স্যার গোলীয় দর্পণের কেন্দ্র মানে বক্রতার কেন্দ্র আর মেরুর যে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। তবে এটা গোলকের ব্যাসার্ধ, তো তাই এটাকে এই গোলকের ব্যাসার্ধ না, তাই এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমি এখান থেকে তোমাকে তিনটা জিনিস শিখালাম। গোলীয় দর্পণ বা কোনো গোলকের অংশ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ অবতল দর্পণ আমি একটু পরে শেখাচ্ছি, তার আগে কিছু ব্যাপার বলি। দেখো, গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র সেটাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র, আর বক্রতার কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করা হয়। এই যে গোলীয় দর্পণের যে মধ্যবিন্দুটা, সেটাকে বলা হয় দর্পণের মেরু। দর্পণের মেরুকে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র, আর এটাকে দর্পণের মেরু বলা হয়। বক্রতার কেন্দ্র আর মেরুর যে মধ্যবর্তী যে দূরত্বটা, সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। আর বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়।
বুঝতে পারছো? মানে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র, আর গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু সেটাকে আমরা বলবো দর্পণের মেরু। আচ্ছা, এবার আসো উত্তল দর্পণ। উত্তল দর্পণ, গোলীয় দর্পণের একটা অংশ হচ্ছে উত্তল। স্যার, চামচ আছে না? চামচ তো চিনো। তো চামচের দুইটা পৃষ্ঠ, যে পৃষ্ঠে খাবার থাকে সেটা হচ্ছে অবতল পৃষ্ঠ, আর অন্য পাশটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। মানে এটার এই অংশটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এই অংশটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। স্যার, এদিকে যদি পাড়া লাগানো হয় বা প্রলেপ লাগানো হয় তাহলে এদিকটা দর্পণ হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? তার মানে এটাকে বলা হয় অবতল পৃষ্ঠ। মানে কোন গোলকের অবতল পৃষ্ঠ যদি মসৃণ হয়, এই অংশটা অবতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, কোন গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে আমরা বলবো উত্তল দর্পণ। কোন গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ যদি মসৃণ হয়, কোন গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। যেমন এই যে এটা যদি আমি একটা গোলীয় দর্পণ নিই, স্যার এই বাইরের যে পৃষ্ঠটা সেটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। আমি কি করলাম, অবতল পৃষ্ঠে প্রলেপ দিয়ে দিয়েছি। দেখছো, অবতল পৃষ্ঠে প্রলেপ দিয়ে দিলাম এবং এখন এখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। আলোর কি করবে? নিয়মিত প্রতিফলন ঘটবে। তার মানে কোনো গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। সো উত্তল দর্পণেরও কি আছে? বক্রতার কেন্দ্র আছে সি, বক্রতার ব্যাসার্ধ আছে আর, মেরু আছে পি। ওকে, তার মানে উত্তল দর্পণ কাকে বলে? কোন গোলীয় দর্পণে কোন গোলকের উত্তল পৃষ্ঠ যদি মসৃণ হয়, এই যে এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, পিঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এবং সেখানে তোমার চেহারা দেখতে পাবে, তখন সেটাকে আমরা বলবো উত্তল পৃষ্ঠ, উত্তল দর্পণ। বুঝতে পারছো? আর উত্তল দর্পণ তৈরি করার ক্ষেত্রে অবতল পৃষ্ঠে কি দিতে হবে? প্রলেপটা দিতে হবে। আর এই উত্তল দর্পণের যে মধ্যবিন্দু সেটা হচ্ছে মেরু, আর উত্তল দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র হচ্ছে বক্রতার কেন্দ্র, আর সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এবার আসো অবতল দর্পণ। অবতল দর্পণ কাকে বলে? অবতল দর্পণ, স্যার অবতল দর্পণ কি আসলে? দেখো, এটা গোলক, তো গোলকের আমি উত্তল পৃষ্ঠে প্রলেপ দিয়ে দিব। এই যে উত্তল পৃষ্ঠ, যে বাইরেটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, প্রলেপ দিয়ে দিচ্ছি। তো এখন এই ক্ষেত্রে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অবতল পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন করতেছে, তখন সেটাকে আমরা বলবো অবতল দর্পণ। মানে কোন গোলকের অবতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন তাকে আমরা বলবো অবতল দর্পণ। স্যার এই যে দর্পণটা দেখতে পাচ্ছ না, তার যে মেরু, তার যে মধ্যবিন্দু সেটা হচ্ছে এই অবতল দর্পণের মেরু। তো অবতল দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে এই অবতল দর্পণের বক্রতার কেন্দ্র, আর এই অংশটাকে বক্রতার ব্যাসার্ধ আমরা বলে থাকি। তাহলে আমি তোমাদেরকে কয়েকটা ব্যাপার বললাম। যে প্রথম যে বিষয়টা সেটা ছিল, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তোমরা বুঝতে পারছো কাকে বলে। আলোর প্রতিফলনের দুইটা সূত্র তোমাদেরকে শিখিয়েছি। তারপর তোমাদেরকে শেখালাম যে প্রতিফলনের প্রকার, প্রতিফলন দুই প্রকার, নিয়মিত অনিয়মিত। তারপর তোমাদেরকে আমি শিখিয়েছি দর্পণ, দর্পণের প্রকারভেদ, এই দর্পণের মেরু, দর্পণের বক্রতার কেন্দ্র, দর্পণের বক্রতার ব্যাসার্ধ। আমি আশা রাখবো তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এবার আসো প্রতিবিম্ব বা ইমেজ, এটা কি বা প্রতিবিম্ব কাকে বলে? চলো এটা বোঝার জন্য আমি তোমাদেরকে দুইটা ফিগার একটু ড্র করে দেখাবো। স্যার এটা আমি কোনো মেজারমেন্ট ছাড়াই করছি, একটু বোঝানোর জন্য তোমাদের একটু বোঝাচ্ছি। স্যার আমি যদি এখানে এই দর্পণের যে মধ্যবিন্দু, এটাকে আমি উত্তল দর্পণ নিয়েছি। উত্তল, যেমন পাড়াটা যে প্রলেপটা কিন্তু অবতল পৃষ্ঠে আছে, এটা হচ্ছে তার মেরু পি, আর এটা হচ্ছে সি, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র আর মেরু দিয়ে যে রেখাটা কল্পনা করা হয় সেটাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এখন খুব ভালো করে খেয়াল করবা, এইখানে এই জায়গায় আমি একটা লক্ষ্যবস্তু রাখলাম। যখন লক্ষ্যবস্তু রাখলাম তাহলে প্রথমত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসবে। যেহেতু
যেহেতু এদিকে আর আলোক রশ্মি আসার সুযোগ নেই, সো এটা এরকম বাঁকা হয়ে এদিকে চলে যাবে। স্যার এটাকে পেছন দিকে বর্ধিত করো, এই যে আমি এটাকে পেছন দিকে বর্ধিত করলাম, এই বিন্দুতে মিলিত হয়েছে। আসলে এটা বাস্তব না অবাস্তব আমি পেছন দিকে বাড়িয়েছি। দেখো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসে, প্রতিফলনের পর যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুকে আমরা প্রধান ফোকাস বলবো। আমি একটা পয়েন্ট দেখাবো, এটা হচ্ছে প্রধান ফোকাস। আচ্ছা গেল, এটা চলে গেছে। এটা এবার আরেকটা রশ্মি, এই যে এই কেন্দ্র সমান্তরালে আসবে কিভাবে দেখো, কেন্দ্রের সমান্তরালে কেমন আসতেছে দেখো, এই আরেকটা আলোক রশ্মি এদিকে আসবে আবার এদিকে চলে যাবে। এটাকে যদি তুমি পেছন দিকে বর্ধিত করো, এই পয়েন্টে এসে মিলিত হবে। আসলে এই দুইটাই অবস্থা আমি বর্ধিত করছি। এমনি আলোক রশ্মি দিকে আসছে এদিকে চলে গেছে, এবার আবার চলে গেছে, আর এদিকে আসছে এবার আবার চলে গেছে। এগুলোকে পেছন দিকে বর্ধিত করলাম, এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই বিন্দুতে এই বস্তুটার একটা ইমেজ দেখা যাবে। এক, এবার আমি আরেকটা ব্যাপার দেখাই, মানে দুইটা জিনিস, দুইটা ঘটনা যখন একসাথে দেখাবো তোমরা বুঝতে পারবে, সুবিধা হবে। এবার আমি একটা অবতল দর্পণ নিব, এটা একটা অবতল দর্পণ। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে প্রধান ফোকাস এফ। তোমরা নিশ্চয়ই প্রশ্ন করতেছো স্যার প্রধান ফোকাস আসলে কি? আমি বলতেছি প্রধান ফোকাস, ঠিক আছে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। স্যার দেখো এখানে এই বক্রতার কেন্দ্রের মধ্যে আমি একটা লক্ষ্যবস্তু রাখলাম। দেখো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, গিয়ে যে প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে সে কি হবে, প্রতিফলিত হবে। দেখো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলক পৃষ্ঠে আপতিত হওয়ার পর প্রতিফলনের সময় প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু দিয়ে অতিক্রম করবে, অথবা প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে। স্যার এটা এদিকে সেদিকে চলে গেছে, কিন্তু এদিক থেকে তুমি যদি দেখো তোমার কাছে মনে হবে সেটা এখান থেকে আসছে, তখন সেই বিন্দুটাকে বলা হয় প্রিন্সিপাল ফোকাস বা প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস জিনিসটা কি? আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যখন আপতিত হবে, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যখন আপতিত হবে, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু দিয়ে গমন করবে অথবা যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেই বিন্দুকে বলা হবে প্রধান ফোকাস। বুঝতে পারছো? আচ্ছা গেল এটা। এবার এদিকে আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, গিয়ে কি হচ্ছে, এই বিন্দুতে এসে মিলিত হলো। দেখো প্রতিবিম্ব আসলে কি? প্রতিবিম্ব হচ্ছে আলোক রশ্মির প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি প্রকৃতপক্ষে যে বিন্দুতে মিলিত হয়। দেখো এটাও প্রতিফলিত রশ্মি, আবার এটাও প্রতিফলিত রশ্মি, এই বিন্দুতে মিলিত হয়েছে না, এই পয়েন্টে মিলিত হয়েছে। আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, প্রতিফলনের পর আলোক রশ্মি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়, অথবা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় বিম্ব বা প্রতিবিম্ব বা ইমেজ। আবার বলছি সবাই শোনো, আলোক রশ্মি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি সমূহ দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হয়, এ দেখো এটা এদিকে আসে এখানে আসছে, রাইট, আর এটা প্রধান ফোকাস দিয়ে গিয়ে এখানে আসছে, দুইটা এই বিন্দুতে মিলিত হয়েছে না, তাহলে এই বিন্দুটা হচ্ছে বিম্ব, এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব হচ্ছে এটা। বুঝতে পারছো? অথবা এই যে আলোক রশ্মি এদিকে আসছে, আসার পর এদিকে চলে গেল, আরেকটা আলোক রশ্মি এদিকে আসছে এদিকে চলে গেল, দুটাকে পেছন দিকে যখন বর্ধিত করবো এই বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে এই রেখা আর এই রেখা এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। সো এটা হচ্ছে এটার অবাস্তব প্রতিবিম্ব। তার মানে প্রতিবিম্ব আসলে কি? প্রতিবিম্ব হচ্ছে আলোক রশ্মি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হয়, সে অথবা দ্বিতীয় যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা অপস্থিত হচ্ছে বলে মনে হয়, ওই দ্বিতীয় বিন্দুকে প্রতিবিম্ব বলে, ওই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব বলা হয়ে থাকে। তাহলে এই পার্টটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দুইটা বিষয় পড়েছি, একটা হচ্ছে বিম্ব তো আছে এটা, আর একটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস আসলে কি এবং প্রতিবিম্ব কি, দুইটা আবার বলছি, ক্লিয়ার করো। দেখো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে
প্রতিফলিত হবে বা যে বিন্দু দিয়ে গমন করবে, অথবা প্রধান অক্ষের উপর আপতিত হওয়ার পর যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। এক। 2 নম্বর বিষয় হচ্ছে প্রতিবিম্ব আসলে কি। প্রতিবিম্ব হচ্ছে আলোক রশ্মি প্রতিফলনের পর, এই যে প্রতিফলনের পর, এই যে এখানে আসছে এই প্রতিফলিত রশ্মি, এখানে আসছে এই প্রতিফলিত রশ্মি, প্রতিফলনের পর দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা অবস্থিত হচ্ছে বলে মনে হয়, ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলে। আলোক রশ্মি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হবে বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেই বিন্দুটাকে আমরা বলবো বিম্ব বা প্রতিবিম্ব। আমি আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তারপর আমি প্রতিবিম্বের যে বিষয়টা একটু ক্লিয়ার করছি তোমাদের জন্য, একটু ভালো করে খেয়াল করো। আমি প্রতিবিম্বের জিনিসটা একটু ক্লিয়ার করছি। স্যার মনোযোগ দিয়ে দেখো, এটা একটা অবতল দর্পণ, ঠিক আছে? এটা একটা অবতল দর্পণ। এটা হচ্ছে দর্পণের মেরু, যেটা হচ্ছে পি। এটা হচ্ছে প্রধান ফোকাস, অলরেডি তুমি জানো প্রধান ফোকাসটা কি। একটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। স্যার একটা ম্যাথমেটিক্সের হিসাব আছে কিভাবে বিম্বটা কোথায় হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে শেখাবো। আপাতত দেখো এখানে আমি একটা লক্ষ্যবস্তু রাখলাম, এই যে স্যার এখান থেকে প্রথমে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে, আসছে তো এখানে ধাক্কা খেয়ে সে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, এই প্রধান ফোকাস দিয়ে চলে গেল, বুঝছো? আচ্ছা আরেকটা রশ্মি দেখো, আরেকটা রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাবে, এই তারপর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। স্যার এটা একটা রুলস। দেখো এটাও প্রতিফলিত রশ্মি, এটাও প্রতিফলিত রশ্মি, এটাও প্রতিফলিত রশ্মি, এরা এখানে এসে মিলিত হয়েছে না? এটাই হচ্ছে ইমেজ, এটার ইমেজ হচ্ছে এটা বা প্রতিবিম্বটা। মাথায় রাখবা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, আবার প্রধান ফোকাস দিয়ে যদি আসে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এটা একটা রুলস, তোমাদেরকে শেখাবে এগুলো। তাহলে এই বিন্দুটা হচ্ছে বিম্ব বা প্রতিবিম্ব, এটার প্রতিবিম্ব হচ্ছে এটা। মানে আলোক রশ্মি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি সমূহ যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলে। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।